49তম বিশেষ বিসিএস পরীক্ষার সিলেবাসের এ পর্বে আমরা বাংলাদেশ বিষয়বলী নিয়ে আলোচনা করব। এই বাংলাদেশ বিষয়বলীতে টোটাল 20 নম্বর থাকবে। এই 20 নম্বরের জন্য পিএসসি আপনাদের কোন কোন বিষয়গুলো সাজেস্ট করেছে, অর্থাৎ কোন কোন সিলেবাসের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বিষয়টি ব্যাখ্যা করেছে এভাবে। দেখুন, 1 নম্বরে এটা হচ্ছে 4 নম্বর থাকবে। 1 নম্বর টপিকসে এখানে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়বলী। বাংলাদেশের জাতীয় বিষয়বলী বলতে অনেক কিছু রয়েছে এখানে। এই সমস্ত জাতীয় বিষয়বলিতে টোটাল 4 নম্বর থাকবে। যেমন বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক ইতিহাস, আধুনিক যুগ 1757 অবধি, আধুনিক যুগ থেকে 1757 অবধি, অর্থাৎ বর্তমান যুগ থেকে 1757 সাল পর্যন্ত যতগুলো আছে সবগুলো বিষয়ই আপনাকে পড়তে হবে। এখানে হচ্ছে 4 নম্বর। এরপরে 2 নম্বর হচ্ছে 2 নম্বর টপিক হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ, শস্য উৎপাদন, এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। এর মধ্যে থাকছে আপনাদের 2 নম্বর বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি গোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদির মধ্যে থাকছে 2 নম্বর বাংলাদেশের অর্থনীতি। এই অর্থনীতির মধ্যে উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত, জাতীয় আয় ব্যয়, রাজনীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। যেমন এখানে এগুলো বলতে এটা বোঝাচ্ছে বিভিন্ন যে এনজিওগুলো রয়েছে তাদের কার্যক্রম, বিশেষ করে ব্র্যাক ব্যাংকের যে বিষয়গুলো, এরপর এছাড়া ডক্টর ইউনূসের যে বিষয়গুলো রয়েছে, ডক্টর ইউনূস সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনাদের জানতে হবে। এই পার্টে এখানে 2 নম্বর থাকবে। এছাড়াও বাংলাদেশের যে বাজেট, সাম্প্রতিক যে বাজেট প্রকাশ করা হয়েছে এই বাজেটের কিছু বিষয় থাকতে পারে। এছাড়াও উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত, এই বিষয়গুলো এখানে থাকতে পারে। এরপরে রয়েছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এখানে হচ্ছে 2 নম্বর। এখানে বলা হচ্ছে শিল্প উৎপাদন, যেমন চামড়া শিল্প থাকতে পারে, আপনার মৎস্য থাকতে পারে, পণ্য আমদানি, যেমন পোশাক আমরা আমদানি করি এ ধরনের, বা রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প, এর সার্বিক ব্যবস্থাপনা, অর্থাৎ গার্মেন্ট শিল্পের যে যতগুলো সেক্টর রয়েছে সবগুলো সেক্টরের কথা বলা হচ্ছে। অন্যান্য শিল্পসমূহ, তারপরে বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বিমা সম্পর্কিত বিমা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পড়াশোনা করতে হবে আপনাদের। এরপরে আপনার দেখুন বাংলাদেশের সংবিধান থেকে আপনার এখানে 2 নম্বর রয়েছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান, এখানে 2 নম্বর রয়েছে। এখানে যে বিষয়গুলো পড়তে হবে, যেমন প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে এবং প্রস্তাবনাগুলো কী কী সেগুলো করতে হবে। মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনী সমূহ, এই বিষয়গুলি। যেমন হচ্ছে মৌলিক অধিকার বলতে অ্যাজ এ মানুষ হিসাবে আপনার তো একটা মৌলিক অধিকার যে বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো আপনার জানা দরকার, সেই বিষয়গুলোর কথা বলা হচ্ছে। এবং মৌলিক বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে। সংবিধানের সংশোধনী সমূহ, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংশোধন এসেছে, এই সংশোধনী বিষয়গুলো আপনাদের পড়তে হবে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগ আমলে যে সংশোধনগুলো হয়েছে তারা যেগুলো তাদের পক্ষে করেছে সেই বিষয়গুলো না পড়াটাই এখন ভালো সময়। এর চেয়ে বরঞ্চ আপনারা এখানে বাংলাদেশ সংবিধানের যে বিষয়গুলো এখন খুব বেশি আলোচনা করা হচ্ছে সেই বিষয়গুলোর বা সেই টপিকগুলোর প্রতি আপনারা বেশি জোর দিতে পারেন। এবং জুলাই আন্দোলনের যে বিষয়টা, জুলাইয়ের যে কোশ্চেনগুলো, এই সম্পর্কিত যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আপনাদেরকে করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, যেমন বাংলাদেশের দলসমূহের গঠন, ভূমিকা, কার্যক্রম, ক্ষমতাসীন বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ, এদের ভূমিকা, জুলাই আগস্ট অভ্যুত্থান। দেখুন এই যে পার্টটা, এই পার্টটা আপনার না পড়লেও হবে, এই পার্টটা আপনাদের না পড়লেও হবে, বাট আপনাকে এই পার্টটা করতে হবে, জুলাই আগস্টের যে প্রস্তাবনাটা সেটা। এরপরে বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশ সরকার ব্যবস্থাটা কেমন, এখানে দেখুন 2 নম্বর রয়েছে। আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা,
তারপরে কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, এখানে রয়েছে 2 নম্বর। বাংলাদেশের আইনের যে ধারাগুলো রয়েছে, যে ধারাগুলো যেমন সবাই সমান অধিকারী, এ ধরনের, যেমন শিক্ষা নিয়ে সংবিধানে কত আইনে আলোচনা, কত অনুচ্ছেদে আলোচনা করা আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের এখানে দেখতে হবে। যেমন নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় প্রশাসনিক ব্যবস্থাপনা, কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, বর্তমান যে বিষয়গুলো নিয়ে সংস্কারের কথা উঠছে সেই বিষয়গুলো। এছাড়াও আপনার স্থানীয় পর্যায়ে যে প্রশাসন রয়েছে তার শ্রেণীবিন্যাসটা আপনাদেরকে এখানে করতে হবে। এছাড়া নীতি নির্ধারণ, যেমন একনেক আছে, একনেকের যে বৈশিষ্ট্যগুলো, বা একনেকের চেয়ারম্যানকে, বা একনেকে কোন কোন বিষয়গুলো পাস হয়, বা আইনে সংসদে কোন কোন বিষয়গুলো পাস হয়, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। এছাড়াও আপনাদের এখানে যেমন 9 নম্বরে আমি যদি বলি, এখানে বাংলাদেশের জাতীয় অর্জন। জাতীয় অর্জন বলতে এখানে যেমন ধরুন বাংলাদেশ ক্রিকেট টিম কত সালে প্রথম টেস্ট ক্রিকেট জয়লাভ করে, বা টেস্ট ক্রিকেট খেলার পর মর্যাদা লাভ করে, এই যে বিষয়গুলো, এ ধরনের, যেমন ভলিবল আছে, বা চেস্ট রয়েছে, বা আমাদের হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়, আরও অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো আপনারা পড়তে পারেন। আপনারা আমার ভিডিওগুলো যদি রেগুলার দেখেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিত্ব বলতে যেমন এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্ব বলতে আপনার অমর্ত্য সেন আপনি পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার ডক্টর ইউনূস তো আপনাকে এখানে পড়তেই হবে। তারপরে ধরুন হচ্ছে রবীন্দ্রনাথ পড়তে পারেন, কাজী নজরুল পড়তে পারেন। তারপর এ ধরনের অনেকগুলো রাজনীতিবিদ রয়েছে, যেমন হচ্ছে আপনার তিতুমি রয়েছে আমাদের, তারপর আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদের বিষয়গুলো আপনারা পড়তে পারেন। সাধারণ জ্ঞানের পার্টগুলো আপনি দেখলেই এই বিষয়গুলো বুঝতে পারবেন। জয়নুল আবেদিন রয়েছেন। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যেমন সিরডাপ কী ধরনের প্রতিষ্ঠান, বা হচ্ছে এখানে কিছু সংস্থাও রয়েছে। তারপরে জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাসমূহ, যেটা আমি বলছিলাম, চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্রের নাম কি, বা কান চলচ্চিত্র উৎসবে প্রথম কোন চলচ্চিত্রটি স্থান পায়, এই যে বিষয়গুলো। গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি, গণমাধ্যম বলতে আপনার এরকম বলতে পারে যে আমাদের জাতীয় ফোর্থ স্টেট বলা হয় কাকে, এই ধরনের কিছু বিষয় রয়েছে। এই ছিল মূলত হচ্ছে এই, আপনি যদি একটু সারসংক্ষেপ বলি আপনাদেরকে, আপনারা এই সিলেবাসটা কাছে তো রাখবেনই। এছাড়াও আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই সাধারণ জ্ঞানের পার্টে ভালো করার খুব ভালো একটা উপায় হচ্ছে সাম্প্রতিক সময়ের গত 2 থেকে 3 বছরে যে সালের কোশ্চেনগুলো এসেছে, বিভিন্ন সালের কোশ্চেন, বিসিএস থেকে শুরু করে 11 থেকে 20 গ্রেডের যে চাকরির প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আপনাকে সব পড়তে হবে। এখানে সিলেবাস যাই থাক, এটা তো আপনার পড়তেই হবে, এর সঙ্গে ওগুলোও পড়তে হবে। আর আপনি দেখবেন ওগুলো যেগুলো আপনার বিভিন্ন সালে আসে, সেগুলো কোনো না কোনোভাবে এই সিলেবাসের মধ্যে আওতাভুক্ত। আর এখন কথা হচ্ছে, আপনি যেহেতু আমাদের পরীক্ষার সময় একদমই কাছাকাছি, সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো, যেমন মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো, এই বিষয়টি আপনাকে পড়তে হবে, বা এই বিষয়টি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে আপনি এই তথ্যগুলো নেবেন। পরীক্ষা যেহেতু কাছাকাছি, যদি 4 মাস বা 5 মাস থাকে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার ছিল না আমাদের। 1 মাস আগের বা 2 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জানা অবশ্যই উচিত। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে এখান থেকে আপনারা 1-2 মাসের রানিং তথ্যগুলো দেখে নেবেন। এছাড়া বিসিএসের যে কোশ্চেনগুলো রয়েছে, বিসিএসের কোশ্চেনগুলো আপনি ধরুন 10তম বিসিএস থেকে আপনি 48তম বিসিএস যদি আপনি না পড়তে পারেন, 20তম থেকে অ্যাটলিস্ট এই বর্তমান যে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, বিশেষ বিসিএস 48তম বিসিএস, সেই কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে সাধারণ জ্ঞানের। সাধারণ জ্ঞানের মধ্যে আপনার কিন্তু কম্পিউটার সায়েন্স এই ধরনেরও একটা কোশ্চেন এখানে ঢুকাই দিতে পারে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এ কারণে আপনি সাধারণ কম্পিউটার সায়েন্সের প্রশ্নগুলো আপনি করবেন, যেগুলো বিভিন্ন বিসিএসের পরীক্ষায় এসেছে, আপনাকে কিন্তু পড়তে হবে। এখানে সিলেবাস না থাকলে আপনাকে এটা পড়তে হবে। তার মানে আমরা এখানে সাধারণ জ্ঞানের যে পার্টটা আমি যদি আরেকবার সামারাইজ করি, সেটা হচ্ছে গত 4 থেকে 5 বছরের আপনি বিভিন্ন সালের যে কোশ্চেনগুলো, সাধারণ জ্ঞানগুলো এসেছে সেটা পড়বেন, এবং 20তম থেকে 48তম বিসিএস পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছে সাধারণ জ্ঞান, এই পার্টগুলো পড়বেন, এবং একই সঙ্গে কম্পিউটার সায়েন্সের কোশ্চেনটা আপনাকে অবশ্যই পড়তে হবে। তো এই ছিল মূলত আমাদের আজকের এই বাংলাদেশ বিষয়বলিতে যে গুরুত্বপূর্ণ পাঠগুলো আপনি পড়বেন সেই বিষয়টি। এর পূর্বের ভিডিওতে আমি বাংলা